ভাঙছে পাটুরিয়া নদীবন্দর, লঞ্চঘাট ও ৪ নম্বর ফেরিঘাট বিলীন। বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেকে। মধুমতির পানিতে ডুবল আলফাডাঙ্গার আশ্রয়ণ প্রকল্প, পানিবন্দী ২৫০ পরিবার। মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার চাপায় প্রাণ গেল বাইকের ৩ আরোহীর, আহত ১। গাজীপুরে বৈদ্যুতিক খুঁটিতে লেগুনার ধাক্কায় এক নারী শ্রমিক নিহত। রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জের সহজ যোগাযোগে নতুন মাত্রা, বাস্তবে রূপ নিচ্ছে মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক। ৮ কিলোমিটার এলিভেটেডে এবছরই চলবে যান। জনবল সংকটে ধুঁকছে জেলা উপজেলা সরকারি হাসপাতাল। আধুনিক যন্ত্র থাকলেও মাদারীপুরে হচ্ছে না সব পরীক্ষা। ঢাকা বা ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে মারা যাচ্ছেন অনেকে। এবং জিআই পণ্যের স্বীকৃতি থাকলেও ডুবতে বসেছে টাঙ্গাইলের তাঁত শিল্প। বন্ধ হয়ে গেছে ৭৫,০০০ কারখানা। টিকিয়ে রাখতে অল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস বোর্ডের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশপাশের বাড়িঘর, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নিঃস্ব হচ্ছেন নদীর বাম তীরের বাসিন্দারা। তীব্র ভাঙনের শিকার হলেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় হতাশ ভুক্তভোগীরা। রমজান আলী ক্যামেরায়, মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। প্রবল স্রোতে ভাঙছে মানিকগঞ্জের নদীবন্দর পাটুরিয়া ঘাট। ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টনগুলো। ইতোমধ্যে বিলীন লঞ্চঘাট ও ৪ নম্বর ফেরিঘাট। ৩ ও ৫ নম্বরও ক্ষতিগ্রস্ত। শিবালয় উপজেলার পদ্মার বাম তীরের তেঘুরি, বড়রিয়া, নয়াকান্দি এলাকার বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এখানে প্রচুর পরিমাণ ভাঙতেছে, রোজ ভাঙতেছে। এভাবে ভাঙতে আমরা থাকতে পারবো না। বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড তাদের কোনো লোকজন বা পরিদর্শনও আসে নাই, বা ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থা তাও তারা পদক্ষেপ নিতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে শিবালয় উপজেলার পদ্মা নদীর বাম তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে আশপাশের এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে ভালো হয়। পদ্মা নদীর বাম তীরে শিবালয় উপজেলা অবস্থিত। সেই 2 কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে না, সেটা বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। এগুলো আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজগুলো যদি করা হতো তাহলে বাড়িঘরগুলো রক্ষা করা সম্ভব হতো। চলতি মাসের ৫ তারিখ থেকে পাটুরিয়া লঞ্চঘাটের ৪ নম্বর ফেরিঘাট, ৫৭টি বসতবাড়ি ও ৫০ হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মধুমতি নদীতে পানি বাড়ছে। এতে ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের নিচু এলাকা তলিয়ে গেছে। এতে অন্তত ২৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শিকদার সজলে পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হঠাৎ মধুমতি নদীতে পানি বেড়ে গেছে। এতে ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে হাঁটু পানি মারিয়ে ঘরে প্রবেশ করতে হচ্ছে বাসিন্দাদের। তলিয়ে গেছে রান্নাঘর, নোংরা পানির দুর্গন্ধে অসহনীয় পরিবেশ। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। একই সঙ্গে বেড়েছে সাপের উপদ্রব। পানিবন্দী হওয়ার কারণে বেকার হয়ে পড়েছেন অনেকে। আমাকে চুলোয় পানি উঠে গেছে, ঘরে বারান্দা সমান সমান পানি উঠে গেছে। আমার ঘরের ভিতর জল চলে গেছিল, বাথরুম তলায় গেছে। পানিতে নামলে পানিতে ঘাও আছে, কেন গোটা গোটার মতন হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না। তারপরে পুরুষ যারা আছে সংসারে তারা ইনকাম করতে পারতেছে না। সাপ গাছে গাছে ঝুলে বেড়াচ্ছে, মানে বারান্দায় উঠতেছে। পানিবন্দী অসহায় মানুষটা যেন অনাহারে না থাকে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যারের কাছে আমরা বিষয়টি অবহিত করি। অবহিত করার পর স্যার আমাদেরকে 4 মেট্রিক টন চাল দিয়ে থাকেন। পানি উন্নয়ন বোর্ড থেকে নদী ভাঙন ঠেকানোর জন্য তারা জিও ব্যাগ ফেলছেন। একই সাথে দীর্ঘকালীন যে পদক্ষেপ, তারা সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য তারা প্রকল্প হাতে নিয়েছেন বলে আমাদেরকে অবহিত করেছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি পরিবার সহ জেলার নিম্নাঞ্চলের প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী। সময় সংবাদ, ফরিদপুর। মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় প্রাইভেট কার চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সার্ভিস লেনের শ্রীনগর হতে নিমতলাগামী একটি মোটরসাইকেলের চালক সহ 4 জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা মাওয়াগামী প্রাইভেট কার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আওলাদ হোসেন ও হাবিল নিহত হন। স্থানীয়রা কাইয়ুম ও ইমনকে নিমতলা আইডিয়াল ক্লিনিককে নিয়ে গেলে কাইয়ুমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক খুঁটিতে লেগুনার ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 যাত্রী। রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জের সহজ যোগাযোগে মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে দ্বিতল সড়ক এখন স্বপ্ন নয়, বাস্তব। 8 কিলোমিটার এলিভেটেডে যানবাহন চলবে চলতি বছরই। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্পের অগ্রগতি এখন 72%-এরও বেশি। প্রকল্পটি বাস্তবায়নে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের অর্থনীতিতে বড় অবদান রাখবে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ থেকে রাজধানীর সহজ যোগাযোগে দ্বিতল সড়ক এখন আর স্বপ্ন নয়, বাস্তবে। দ্বিতীয় দফায় 7 একর জমি অধিগ্রহণ সংকট সমাধান হওয়ায় চর সৈয়দপুর থেকে পঞ্চবটি পর্যন্ত পুরো 8 কিলোমিটার দ্বিতল সড়কে যান চলাচল করবে আগামী ডিসেম্বরে। উপরতলার 2 লেনের পাশাপাশি নিচতলায় 4 লেন সড়ক তৈরির জন্য এক পাশে বড় ড্রেন ও আরেক পাশে বিদ্যুৎ ও গ্যাস ইন্টারনেটের জন্য 2টি করে ইউটিলিটি ডাক পাইপ স্থাপনের পর ঢালাই চলছে। সড়কটি আধুনিকায়ন হলে যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। একসাথে আমরা এটা পুরোপুরি ফিনিশিং করে এবং অল্প সময়ের মধ্যে একটা কাজ সম্পন্ন করতে পারি। এক্সকেভেশন করার পরে আমরা যদি সয়েলটা ভালো পাই সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টে কোনো কাজ করি না, আর যদি সয়েল খারাপ পাই সেক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টের জন্য আরও যতক্ষণ পর্যন্ত সয়েল ভালো পাওয়ার জন্য যতটুকু দরকার এক্সকেভেশন করা ওটা করি। কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের পর জেলা প্রশাসন প্রশস্ত অংশে জমি বুঝিয়ে দেওয়ার পরও চর মুক্তারপুরের রাস্তার জমিতে টিনের বেড়া দেয়ায় এই অংশের সড়ক নির্মাণ ব্যাহত ছাড়াও অসহনীয় যানজট তৈরি হচ্ছে। সড়কটিতে প্রতিদিন প্রায় 23,000 যান চলাচল করছে, তাই হিমশিম অবস্থা। কিছু সমস্যার কারণে এই গাডারগুলোকে উপরে তুলতে পারছি না। এই গাডারগুলোকে যদি আমরা উপরে উঠাতে পারি তাহলে আমাদের রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে এবং সড়কের যানজটটা কমে যাবে। দ্বিতল সড়ক আগে চালু করতে পুরনো সড়ক চালু রেখেই 3 শিফটে রাত দিন কর্মযজ্ঞ চলছে। আমাদের প্রজেক্টটা অত্যন্ত দ্রুত গতিতে চলতেছে, এমনকি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে। আগামী মাসের 15 তারিখের মধ্যেও যদি শেষ হয় তাহলে ডিসেম্বরের মধ্যে এই টোটাল প্রকল্পটা উন্মুক্ত, জনগণের জন্য দ্বিতল সড়কটা উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান 3 বছর সময় নিলেও 1 বছর সময় বৃদ্ধি করায় প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। মুক্তারপুর পঞ্চবটি আধুনিকায়ন সড়কের দ্বিতল অংশের অগ্রগতি 80% বেশি, আর পুরো প্রকল্পের অগ্রগতি 72.5%। নারায়ণগঞ্জের চর সৈয়দপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও সেই ভবনেই চলছে পাঠদান, যে কোনো সময় ধসে পড়ার শঙ্কা। শরীয়তপুরের আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে নতুন ভবন, সেই সঙ্গে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি, অথচ জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে জনবল সংকটে হয় না সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। মুমূর্ষু রোগীদের দায়সারা সেবা দিয়ে পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে, এতে মাঝপথেই মৃত্যু হচ্ছে অনেকের। দীর্ঘদিনেও পাল্টায়নি সরকারি হাসপাতালগুলোর এমন চিত্র। সিভিল সার্জন বলছেন জনবল নিয়োগের বিষয়ে চলমান রয়েছে কার্যক্রম। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। ডায়রিয়ায় আক্রান্ত 1.5 বছরের ছেলে ইয়াকুবকে নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা 100 শয্যা হাসপাতালে আসেন জাদুয়ারচর গ্রামের বাসিন্দা মা খাদিজা আক্তার। চিকিৎসক ভর্তি করিয়ে দিলেও 24 ঘন্টাতেও পাননি কাঙ্ক্ষিত সেবা। পরে বাধ্য হয়ে শিশুকে নিয়ে চলে যান ঢাকা মেডিকেলে, অথচ 23 কোটি টাকা ব্যয়ে সম্প্রতি 50 শয্যা থেকে 100 শয্যা হাসপাতাল নির্মাণ করা হয় এখানে। বলে কি সরকারিতে আসলে ওয়েট করতে হবে,
এজন্য এখন কি করব, বাচ্চা মারবো, এজন্য আমরা ঢাকা নিয়ে যাইতেছি। একই অবস্থা 33 কোটি টাকা ব্যয়ে নির্মিত 250 শয্যা জেলা হাসপাতালেরও। জনবল সংকটে এখানে থাকা আইসিইউ, সিটি স্ক্যান মেশিন, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকে অলসপুরে। আর মুমূর্ষু রোগীদের দায়সারা সেবা দিয়ে পাঠানো হয় ঢাকা অথবা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিছু হইলে বাইরে থেকে বা ফরিদপুর রেফার করে দেয়, ওইরকম বিজ্ঞ ডাক্তার হলো পাওয়া যায় না। বাইরে যা টেস্ট করাতেছে আর কি, বাইরে টাকাও বেশি লাগে, সরকারিভাবে আমরা এরকমভাবে সাপোর্ট পাইতেছি না। অবশ্য জনবল সংকটের ঘাটতি পূরণে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান জেলার সিভিল সার্জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল আছে, ওইখানে পদায়িতও আছে, কিন্তু ওই যেটা বললাম পদায়ন করে সংযুক্তিতে ঢাকার অন্য কোনো একটা হাসপাতালে। আর যেসব পোস্টই ভ্যাকেন্ট ওইগুলোতে পদায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ভর্তি হন প্রায় 500 রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নেন কয়েক হাজার মানুষ। একের পর এক নির্মাণ করা হচ্ছে নতুন ভবন, বাড়ানো হচ্ছে হাসপাতালের শয্যা, অথচ নিয়োগ দেওয়া হয়নি নতুন করে কোনো জনবল। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে আছেন নূর মোহাম্মদ। সরাসরি শুরুতেই যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রায় 28 বছর পর 2006 সালে এটিকে 50 শয্যার হাসপাতালে উন্নীত করা হয়, কিন্তু এই হাসপাতালে এখন রোগী কিন্তু গড়ে প্রতিদিন 115 জনের বেশি ইনডোরে থাকছেন, আর আউটডোরে কিন্তু 700-র বেশি রোগী আসছেন। কারণ আপনারা জানেন যে এই নদী বেষ্টিত এলাকা, এই জেলার বাইরে বা এই উপজেলার বাইরেও বিভিন্ন অঞ্চল থেকে প্রান্তিক জনগোষ্ঠীরা এখানে আসেন। কিন্তু এখানে যে অপারেশন থিয়েটার বা অন্যান্য সেবা বা এখানকার যে মেডিসিনের ডাক্তার যারা আছেন এবং এখানকার যে পরীক্ষা নিরীক্ষা, সব ক্ষেত্রে কিন্তু নানা রকম অব্যবস্থাপনা এবং অনিয়মের অভিযোগ রয়েছে। সে কারণে কিন্তু এই সরকারি হাসপাতালে এর চাইতে আশেপাশে যেসব ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে কিন্তু দালালদের দৌরাত্ম্য রয়েছে এবং এখানকার যে রোগীরা আছেন তারা কিন্তু নানা রকম অভিযোগ করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে 20 জন চিকিৎসকের মধ্যে 14 জন নিয়ে কিন্তু তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই হাসপাতালের প্রবেশ পথটা এতটা সরু, এখানে কিন্তু অ্যাম্বুলেন্স ঢোকা অনেকটা কষ্টকর, রোগীদের আসা কষ্টকর, এরকম নানা রকম, এবং পুরাতন ভবনটি কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এবং 2014 সালের পর থেকে কিন্তু এই জেলায় 4র্থ শ্রেণীর বা অন্যান্য স্টাফদের কিন্তু নিয়োগ বন্ধ রয়েছে। সে কারণে কিন্তু অর্ধেকেরও কম স্টাফ নিয়ে এখানকার সেবা কাজ চলছে এবং নার্সদেরও অনেক সংকট। এটা শুধু এই টঙ্গিবাড়ি উপজেলার চিত্রই নয়, এটি কিন্তু গজেরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একই সঙ্গে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই জেলার 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু নানা রকম জরাজীর্ণতা রয়েছে। হাসপাতালগুলি যেন রোগী হয়ে আছে এবং এখানকার যে তদারকির ব্যবস্থাপনা সেটি নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে। এবং এখানকার যারা প্রান্তিক জনগোষ্ঠী, আপনারা জানেন যে এই অঞ্চলটি হচ্ছে এই পদ্মা, মেঘনা এবং ইসামতি সহ নদী বেষ্টিত এলাকা, চরাঞ্চলের অনেক মানুষ আছে যারা এই ন্যূনতম স্বাস্থ্য সেবা পাচ্ছে না এবং কমিউনিটি ক্লিনিকগুলো যে এইসব হসপিটালের আওতায় বা এই স্বাস্থ্য বিভাগগুলোর আওতায়, সেগুলো নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে। সে কারণে কিন্তু এই প্রান্তিক মানুষগুলো এই যে সরকারি যে সেবা, এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এইসব যে নানা রকম অভিযোগ করছে সেই ব্যাপারে কিন্তু কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা করছেন না। তবে অনেক চিকিৎসক কিন্তু তারা অনেক চেষ্টা করছেন, জীবন দিয়ে যে চেষ্টা করছেন যে স্বাস্থ্যসেবা দেওয়ার, কিন্তু আবার অনেকের বিরুদ্ধে কিন্তু নানা রকম অবহেলার অভিযোগ রয়েছে, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির অভিযোগ রয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির এই স্বাস্থ্য কমপ্লেক্স সহ এই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সর্বশেষ অবস্থা। আমরা চলে যাব কিশোরগঞ্জের স্বাস্থ্যের খবর জানতে, সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। এখানকার যে কিশোরগঞ্জের যে 13টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, জেলা সদর সহ যে 13টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসক এবং ঔষধ সংকট রয়েছে এবং অবস্থায় এমন দাঁড়িয়েছে যে চিকিৎসা সংকটে অনেকটা স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। বিশেষ করে ডাক্তারদের শূন্যতার জন্য এই স্বাস্থ্যসেবার অনেকটা বেহাল অবস্থায় পড়েছে। আমি যদি আপনাকে বলি যে কিশোরগঞ্জের, আমি যে এখন আছি কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল,
এই হাসপাতালটিতে যে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, ঔষধ নেই এবং রোগী যারা আছেন, যারা স্বাস্থ্যসেবা নিতে আসছেন, তারা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একই অবস্থা যে অপর 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যে কিশোরগঞ্জ আপনি জানেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা যে কিশোরগঞ্জ, আর এই কিশোরগঞ্জের যে 13টি উপজেলার মানুষ বিশেষ করে যে সরকারি যে স্বাস্থ্য প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার উপরেই অনেকটা নির্ভরশীল। আর এখানে পর্যাপ্ত পরিমাণ এবং পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক এবং ঔষধ না থাকায় মানুষ এখানে স্বাস্থ্য সেবা নিতে আসছেন এবং তারা খালি হাতে ফিরছেন। অবস্থাটা এমনই একটু ভয়াবহ। আপনাকে যদি আমি একটু পরিসংখ্যান দিতে চাই, এখানকার যে জেলা সদর ছাড়া যে বাকি 12টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে 20 জন মেডিকেল অফিসার থাকার কথা, একজন উপজেলা স্বাস্থ্য প্রশাসক এবং একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা বা আরএমও। আর এই বাস্তবতার বিপরীতে এখানে আছেন মাত্র 2 জন করে চিকিৎসক আছেন। এই বেশিরভাগ প্রায় সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই 10টি চিকিৎসকের মধ্যে 8টি শূন্য আছেন এবং 2 জন মেডিকেল অফিসার এই স্বাস্থ্যসেবা সামলাতে হচ্ছে। ফলে একদিকে যেমন সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে যে যারা চিকিৎসা দিচ্ছেন 2 জন ডাক্তারকে এই বিপুল সংখ্যক যারা স্বাস্থ্য সেবা নিতে আসছেন তাদেরকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার যে জেলা সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা, তিনি আমাকে জানিয়েছেন যে উপজেলার এই 13টি উপজেলার মধ্যে, জেলার 13টি উপজেলার মধ্যে 12টিতেই প্রতিটিতে 20 জন করে মেডিকেল অফিসার থাকার কথা এবং আছেন মাত্র 2 জন করে, 8টি পদেই শূন্য রয়েছেন। এর মধ্যে ভৈরব এবং পাকন্দু উপজেলায় 3 জন করে হাসপাতাল, 3 জন করে ডাক্তার আছেন। তো সবকিছু মিলে চিকিৎসার সেবা দিতে যেয়ে ডাক্তাররা যেমন হিমশিম খাচ্ছেন এবং যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন এই সমস্যার জন্য তারা মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন এবং এই সমস্যা থেকে সবাই সমাধান চান। তো কিশোরগঞ্জের হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ অবস্থা। টাঙ্গাইলের তাঁতের শাড়ি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলের জায়গা করে নিলেও পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। এরই মধ্যে জেলায় 1 লাখ তাঁতের মধ্যে 75,000ই বন্ধ হয়ে গেছে। শিল্পটিকে রাখতে তাঁতিদের স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস তাঁত বোর্ডের। তাঁতপল্লীতে বিরামহীন তাঁতের খটখট শব্দ থাকার কথা, কিন্তু বেশিরভাগ তাঁত বন্ধ হয়ে যাওয়ায় এখন শুনশান নীরবতা। মরিচা ধরে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতিও। করোনা মহামারীর কবলে পড়ে টাঙ্গাইলে বেশিরভাগ তাঁত মালিক বড় অঙ্কের লোকসানে পড়েন। তখন বন্ধ হয়েছিল প্রায় 75% তাঁত। পরবর্তীতে অনেক তাঁত মালিক বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা চালু করলেও লোকসান কাটিয়ে উঠতে পারছেন না। পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় শাড়ির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তাঁতিরা। আমার তাঁত ছিল পাওয়ার লুম ছিল 30টার মতো, হ্যান্ডলুম ছিল আরো 12টার মধ্যে, এখন একটাও নেই। ব্যবসা অনেক খারাপ, চলার মতো কোনো নাই। সুতা রঙের দামও কিছুটা ঊর্ধ্বমুখী। শাড়ি বোনায় হাটে নিয়ে বিক্রি করতে গেলে আমাদের অনেক লস আসে। বেশিরভাগ তাঁতিরাই পেশা ছেড়ে দিয়েছেন। যারা কাজ করছেন তারাও ঠিক মতো মজুরি পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাঁতিদের। ইদানিং ব্যবসা একটু মন্দা, কাপড়ের চাহিদা একটু কম, আজরাও কম। যে মজুরি দেয় এখন এই মজুরিতে আমাদের চলে না। এখন মজুরি কম হলেও এখন ধরে থাকি। এই শিল্প টিকিয়ে রাখতে তাঁতিদের সরকারিভাবে ঋণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে জানান টাঙ্গাইল তাঁত বোর্ডের লিয়াজো অফিসার। সরকারিভাবে তাঁতিদের সহায়তা করার জন্য আমাদের তাঁত বোর্ড কর্তৃক ঋণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আর্থসামাজিক প্রকল্প। এটা পরিমাণটা 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে জেলায় পূর্ণাঙ্গভাবে চলছে 15,000-এর কম তাঁত। সময় সংবাদ, টাঙ্গাইল। বাজার থেকে পাট বীজ কিনে বাম্পার ফলন ও ভালো বাজার দরে খুশি ভৈরবের পাট চাষিরা, কিন্তু সরকারি বিনামূল্যের পাট বীজ নিয়ে লোকসানে 2000 চাষি। তাই সরকারি সহায়তায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। সোনালী আসে সয়লাভ কৃষকের মাঠ। বাজার থেকে বীজ কিনে ভালো ফলন পেয়েছেন ভৈরবের পাট চাষিরা। সবুজ কেনাফ ও দেশীয় জাতের পাটের বাম্পার ফলন হয়েছে। বাজার দরও ভালো পেয়ে খুশি কৃষকরা। বীজটা আনছি 300 টাকা কেজি কিনে আনছি। আমরা যারা সাদা বীজ
300 টাকা করে কিনে আনছি, এটার ফলন অনেক বেশি। তবে সরকারের দেয়া দেশীয় লাল বীজ বপন করে লোকসানে জেলার 2000 চাষি। ফলন কম ও বাজার দরে মন প্রতি 500 টাকা কমের কারণে লোকসানের মুখে তারা। সরকারি বীজ লাগায় দেখছি মানে লাল ধরনের নাল্লা সিগুন বেশি উৎসাহ না। পাট কাইটা পাট ফাঁকানি পানিতে নেওয়া কামলা লাগতেছে বেশি, এই পাড়ে পড়তা বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য যাচাই বাছাইয়ের পর তাদের ক্ষতিপূরণ দিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষকরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে সম্পূর্ণ আসলে পূরণ করা সম্ভব না, বেশিরভাগ ক্ষতিটা পূরণ করার আর কি চেষ্টা করব। এবছর ভৈরবে 320 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। সময় সংবাদ, ভৈরব। শরীয়তপুরের আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবন 2013 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তবে এখনও সে ভবনেই চলছে পাঠদান। যে কোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কা শিক্ষার্থী ও শিক্ষকদের। তবে দ্রুত নতুন ভবন নির্মাণের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। ছাদ ভেঙে বেরিয়ে গেছে পলেস্তারা ও রড, জানালার গ্রিলগুলো মরিচা পড়া সহ ভেঙে গেছে দরজাগুলো। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভবন, তার মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। চলতি বছরের জানুয়ারি মাসে হঠাৎই শরীয়তপুর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলার ভীমের বেশ কিছু অংশ ভেঙে পড়ে ক্লাসরুমে। তবে ছুটি হওয়ায় শিক্ষার্থী না থাকায় সেদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। 2013 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় দোতলা ভবনটি। তবুও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় নিচতলায় ক্লাস নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা ক্লাস করতে অনেক ভয় পাই, কখন জানি বিল্ডিংটা ভেঙে পড়ে। টিন সেট কোনো ব্যবস্থা করুক, মাঠে করুক, তাও আমরা মানতে রাজি। তবে নতুন ভবন নির্মাণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর। একটা রেজুলেশন সহ আমরা জরুরি ভবন নির্মাণের জন্য আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতি শীঘ্রই এর প্রস্তাবনা পাঠাবো। ইমার্জেন্সি ফান্ডের টাকা আসলে আমরা টিন শেড ঘর করে পুরান পরিত্যক্ত বা ঝুঁকিপূর্ণ ভবনটা আমরা টোটালি বন্ধ করে দেব। বিদ্যালয়টিতে 254 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছেন। সময় সংবাদ। মুন্সিগঞ্জে ট্রলারের নিচে পড়ে নিখোঁজের একদিন পর শিশু রিফাতের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। দুপুরে শেখরনগরের ইছামতি নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 1 ঘন্টা চেষ্টায় মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার সিরাজদি খানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে রিফাত সাঁতরে একটি ডিঙি নৌকায় ওঠার চেষ্টা করে। এ সময় একটি ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হয়। সে সন্তেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। বিভাগীয় সময় আরেকবার। নানা জটিলতায় থমকে আছে নরসিংদীর প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারি বটেশ্বরের গঙ্গারিদ্ধি জাদুঘরের নির্মাণ কাজ। 6 দফা মেয়াদ বৃদ্ধির পরও 2 বছরের কাজ শেষ হয়নি দীর্ঘ 6 বছরেও। এতে বিমুখ হয়ে ফিরছেন ঘুরতে আসা দর্শনার্থী, গবেষক ও জ্ঞান পিপাসুরা। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। প্রাচীন জনপদ, রাজধানী ও একটি দুর্গনগর নিয়ে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় গড়ে উঠেছে ওয়ারি বটেশ্বর। 2000 সালে ঐতিহ্য অন্বেষণ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান শুরু করে প্রত্নতাত্ত্বিক খননের কাজ। পাওয়া যায় প্রাচীন রৌপ্য মুদ্রা, বাটখারা সহ অসংখ্য পুঁথি এবং নানাবিধ প্রত্নতত্ত্ব বস্তু। সেগুলোর স্থায়ী সংরক্ষণ এবং দর্শনার্থীদের প্রদর্শনের জন্য 2019 সালে শুরু হয় গঙ্গারিদ্ধি জাদুঘর নির্মাণ কাজ। 7,69,00,000 টাকায় 3 তলা বিশিষ্ট জাদুঘরটির নির্মাণ কাজ পায় RCCLRI নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2 বছরে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 6 দফা মেয়াদে 6 বছরেও শেষ হয়নি কাজ। এতে বিমুখ হয়ে ফিরছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। কাজ শেষ হবে কবে, আদৌ শেষ হবে কিনা, এটা আমাদের কাছে স্পষ্ট না। দর্শক আসে আইসা এখানে খালি বিল্ডিংটা দেখে যায়। এদিকে সরকারি টাকায় জাদুঘরটির অবকাঠামো নির্মাণ হচ্ছে ব্যক্তিগত জমিতে। নির্মাণের পর এটির ব্যবস্থাপনায় কে থাকবে তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দটা আসছে, ওনাদের কাছে আমরা চিঠি লিখব, চিঠি লিখে আমরা জটিলতাটা সম্পর্কে জানাবো। ওনারা তখন, যেহেতু ওনাদের বরাদ্দ, ওনারা আমাদেরকে ডিসিশনটা দিতে পারবে। 1930 সালের দিকে স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান লেখালেখির মাধ্যমে ওয়ারি বটেশ্বরকে সুধী সমাজের গোচরে আনেন। সময় সংবাদ, নরসিংদী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভাঙছে পাটুরিয়া নদী বন্দর, লঞ্চঘাট ও 4 নম্বর ফেরিঘাট বিলীন।
বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেকে। মধুমতির পানিতে ডুবলো আলফাডাঙ্গার আশ্রয়ণ প্রকল্প, পানিবন্দী 250 পরিবার। মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার চাপায় প্রাণ গেল বাইকের 3 আরোহীর, আহত 1। গাজীপুরে বৈদ্যুতিক খুঁটিতে লেগুনার ধাক্কায় এক নারী শ্রমিক নিহত। এবং রাজধানীর সঙ্গে মুন্সিগঞ্জের সহজ যোগাযোগে নতুন মাত্রা, বাস্তবে রূপ নিচ্ছে মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক। 8 কিলোমিটার এলিভেটেডে এবছরই চলবে যান। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।